লোকটা বুড়ো হয়ে গেছে। বহুকাল পরে টেলিভিশন পর্দায় দেখে মনে হলো যে এই লোকটারে ঠিক চিনতাম না। চুলগুলো সব সাদা হয়ে গেছে। কাঁচা পাকা চুলটাই বেশি দেখছি তো আমরা। সেই চুলগুলো একদম ধবধবে সাদা হয়ে গেছে। মুখে দাড়ি হালকা, সেই দাড়িটাও সাদা হয়ে গেছে। এবং চোখের নিচে বলি রেখাটা পরিষ্কার। কিন্তু সেই অ্যাংরি ইয়াং ম্যান, অ্যাংরি ইয়াং হিরো ব্যাপারটা যায় নাই। যায় নাই বলেই যে লোকটার ইতিহাস আসলে আজ থেকে প্রায় ১০ বছর আগে অনেকে ক্লোজ করে ফেলছিলেন। অনেকে দেখছিলেন যে বিশ্ব ইতিহাসে আর সেই স্পেশাল ওয়ানের জায়গা নাই, সেকেলে হয়ে গেছে। সেই লোকটা আবার কি প্রবল প্রতাপে প্রত্যাবর্তন করলো। আমি জানি না এবার বেনফিকাকে নিয়ে হোসে মরিনহো আদৌ কিছু করতে পারবেন কিনা, কিন্তু গতকালকে রিয়াল মাদ্রিদকে হারালেন যে কৌশলগুলো দেখালেন, তাতে বোঝা গেল যে বুড়ো হাড় এখনো কথা বলে। সেই ৪০ বছর বয়সের মরিনহো যখন ইউরোপ জয় করছিলেন, এখনো সেই মরিনহো নতুন কিছু ভাবতে পারেন। আমাকে মরিনহো নিয়ে অনেকেই অনেক দিন ধরে কথা বলতে বলেন। তো আমি সেক্ষেত্রে সবসময় যেটা বলি যে আমি ডন ব্র্যাডম্যান, মোহাম্মদ আলী বা সুনীল গাভাস্কার, হোসে মরিনহো, পেপ গার্দিওলা এদেরকে নিয়ে না কন্টেন্ট করার সাহস পাই না। আমার মনে হয় এই লোকগুলো ইতিহাসের এমন একটা জায়গায় নিজেদেরকে নিয়ে গেছে যে এদেরকে নিয়ে আলোচনা করতে যে গভীরতা থাকা লাগে সেটা আমার ঠিক নাই। ফলে মরিনহোকে নিয়ে আসলে টেকনিক্যাল আলোচনা করব না, মরিনহোর জীবনের গল্পটা বলি। যে একটা অ্যাংরি ইয়াং ম্যান, একটা লোক যে সবসময় সবার পেছনে লেগে বেড়াচ্ছে, একটা লোক যে সব ক্লাবের হয়ে যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় সবকিছু জিততেছে, এবং এই লোকটার জীবনটা কি নাটকীয়। সেই লোকটাই আবার দুনিয়ার অন্যতম একটা মানবিক মানুষ। সেই লোকটাই ছোটবেলাটা কি সব নাটকীয়তার ভিতর দিয়ে আসে, এবং লোকটা ফুটবলের কেউ ছিল না, একজন সামান্য দোভাষী থেকে বিশ্ব জয় করা একজন ফুটবল কোচ। এই নাটকীয় গল্পটা একটু বলি। আমি সবসময় বলি যে পৃথিবীতে আপনি যদি সবচেয়ে ভালো ফুটবল থ্রিলার মুভিটা বানাতে চান, তাহলে আপনার অবশ্যই সেটা হোসে মরিনহোকে নিয়ে বানানো উচিত। মানে একেবারে জন্মের পর থেকে এই লোকটার জীবনে যা যা ঘটছে, এর সবকিছু সিনেমাটিক, সবকিছু সিনেমাটিক। আপনার প্রত্যেকটা ঘটনা শুনলে মনে হবে যে এটা কেবলমাত্র সিনেমায় সম্ভব। এত নাটকীয় ঘটনা মানুষের জীবনে তো ঘটে না। দেখেন, এই লোকটার জন্ম হলো মায়ের সূত্রে প্রচণ্ড ধনী একজন জমিদার পরিবারে। তার নানা সেতুবাল শহরের একজন ব্যারন বলতে পারেন। মানে কার্যত সেতুবাল শহরটা ও নানার। এত বড় লোক যে ওই যে সেতুবালের যে ক্লাবটা, ওই ক্লাবটার স্টেডিয়াম তার করে দেওয়া, ওই স্টেডিয়ামের জায়গা তার, ওই ক্লাবের প্রতিষ্ঠাতাও সে। মানে কত বড় লোক আপনি বুঝতে পারতেছেন। এবং জামাতা ফুটবল খেলেন, ফেলিক্স মরিনহো মোটামুটি কিন্তু ভালো ফুটবলার ছিলেন। মানে পর্তুগালের টপ খেলোয়াড় ছিলেন না, মিড লেভেল খেলোয়াড় ছিলেন। সেই সেতুবাল এফসির হয়ে বেশিরভাগ সময় খেলছেন। এছাড়া ওই সেতুবালে অবসরের পরে জামাতা কোচ হলেন। মানে সব কিছু কি সুন্দর চলতেছে। শ্বশুরের ক্লাব, সেই ক্লাবে কোচিং করাচ্ছে, নাতি ফুটবল শিখতেছে, সবকিছু খুব রোমান্টিক মনে হচ্ছে না? হঠাৎ করে পর্তুগালে বিখ্যাত একটা বিপ্লব হয়ে গেল ১৯৭৪ সালের কার্নেশন রেভুলেশন। এটাকে আপনি খানিকটা সমাজতান্ত্রিক একটা বিপ্লব বলতে পারেন। এই মাত্র ১ বছর মেয়াদি ছিল এই সরকারটা, ওই বিপ্লবী সরকার। ১৯৭৫ সালেই আবার তাদের পতন হয়, ডেমোক্রেসিতে ফিরে আসে পর্তুগাল। কিন্তু এই ১ বছরের ভিতরে তারা যেটা করলো, তারা এই যে বিশাল ধনী যারা, তাদের সবা সম্পত্তি রাষ্ট্রীয়করণ করলো। এই গ্রাসে পড়ে গেল হচ্ছে মরিনহোর নানা। ফলে ওই সেতুবাল স্টেডিয়াম থেকে শুরু করে কার্যত তাদের একটা প্রাসাদ ছাড়া, প্রাসাদই বলতে হবে যেটা টিকে ছিল, সব সম্পত্তি নিয়ে গেল হচ্ছে সরকার। এবং আয়টাই সব বন্ধ হয়ে গেল। এসব জমিদারদের যেটা হয়, তারা তো কিছু করে খায় না। ফলে চারিদিক থেকে যেসব জায়গা থেকে খাজনা আসতো, অমুক তমুক সব বন্ধ হয়ে গেল। প্রাসাদ থাকলে কি হবে, রাতারাতি ফ্যামিলিটা একবারে নিম্ন মধ্যবিত্ততে পরিণত হলো। তখন তাদের কিন্তু আয়ের উৎসে পরিণত হলো ওই জামাইয়ের সেই ইনকাম। এবং ইন্টারেস্টিংলি জামাইয়ের ইনকামটাই বা থাকবে কি করে? সেতুবাল ক্লাব থেকে একটা বড়দিনের দিন, ঠিক বড়দিনের দিন ফোন আসলো মরিনহোদের বাসায়, মানে ওর নানার বাসায়, ওরা তো নানার বাসায় থাকে। ফোনে বলা হলো যে ফেলিক্স মরিনহোর চাকরি নাই। সে ফোনটা রিসিভ করছিল ১১ বছর বয়সী হোসে মরিনহো। উনি পরে বহুবার বলছিলেন যে ওই দিন আমি বুঝছি যে জীবন আসলে আপনাকে কখনোই কয়েনের এক সাইড দেখাবে না, আপনাকে কয়েনের অন্য সাইড দেখার জন্য সবসময় রেডি থাকতে হবে। ওই একটা ফোনে আমি বুঝে গেছিলাম যে জীবনটা কি।
মরিনোকে এরপরে জীবনে নানা রূপ আসলে দেখতে হয়েছে। সে প্রচন্ড ফুটবল পাগল মানুষ। বাবার সঙ্গে বয়স যখন বাবা সেতুয়ালে চাকরি হারানোর পরেও অন্যান্য ক্লাবে, ছোট বড় বিভিন্ন ক্লাবে কাজ করতেন। আর সে ফুটবল খেলতো। কিন্তু ফুটবলটা পণ্ডিত মানুষ তো, ছোটবেলা থেকেই তার ফুটবলিং সেন্স খুব অসাধারণ। ফলে সে বুঝতো যে ফুটবলে সে হয়তো খুব বেশি দূর যেতে পারবে না। ফলে ওই খেলা ছাড়া বাকিটা সময় সে বাবার সঙ্গে সঙ্গে ঘুরতো, টিম বাসে থাকতো। বাবা বিভিন্ন জায়গায় স্কাউটিং এ পাঠাতেন, যে ওই জায়গায় একটা ছেলের কথা শুনছি, যা তো দেখে আয়, কেমন একটু আসে রিপোর্ট করিস। সে খুব কেইনলি রিপোর্ট করতো, এসে লিখে নিয়ে আসতো ছেলেটার কি কি বৈশিষ্ট্য, অমুক তমুক নিজের মতো করে লিখে নিয়ে আসতো। কোনো ফুটবল জ্ঞান তো নাই। দেখেন, ফুটবলার হিসেবে কিন্তু সে হইলেও উঠতে পারতো মিডিওকর। ৮০ দশকে তিনি রিওয়েভ দলের খেলোয়াড়। ৮০ দশকে রিওয়েভ একেবারে খারাপ না। স্পোর্টিং লিসবন বা পোর্তো এত বড় ক্লাব না, কিন্তু মোটামুটি মিড টায়ার ক্লাব। এই ক্লাবটার তিনি হচ্ছে স্কোয়াড মেম্বার। কেন স্কোয়াড মেম্বার? রিওয়েভের তখন কোচ হচ্ছে ফেলিক্স মরিনো, মানে তার বাবা। এখন তাহলে কি মরিনো নেপোটিজমের কারণে দলে চান্স পেয়েছিলেন? না, নেপোটিজমের ভয়ে তিনি কখনো মূল একাদশের জায়গা পান নাই। এটাই হচ্ছে ট্র্যাজেডি। দেখেন, মরিনো যখন রিজার্ভ দলের হয়ে খেলতেছে তখন এক সিজনে কিছু পরিসংখ্যানে দাবি করা হয় ৪৭টা গোল করছে। ৪৭টা গোল চারটিখানি কথা না। তারপরেও মরিনহো কখনো মূল একাদশে ডাক পান নাই। একবার পেলেন, একবার পেলেন, একেবারে টিমের অবস্থা যাচ্ছে তাই। রিও মূল দলটার, সেই দলে কয়েকটা ইনজুরি। সেই সময় ফেলিক্স মরিনহো নিতান্ত বাধ্য হয়ে ছেলেকে মূল একাদশে নামাবেন প্রস্তুতি নিলেন, ছেলেকে ড্রেসিং রুমে আনলেন। এই খবর পেয়ে রিওয়েভের প্রেসিডেন্ট স্বয়ং রেগে মেগে চলে আসলেন ড্রেসিং রুমে। এসে প্রথমেই ফেলিক্স মরিনোরে গালিগালাজ, তুমি তোমার ছেলেকে মাঠে নামাবা নাকি? কোচের ছেলে কখনো মাঠে নামে? এটা তো পরিষ্কার নেপোটিজম, আমাকে জবাব দিতে হবে বোর্ডের কাছে, অমুক তমুক বলে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে হোসে মরিনহোকে ড্রেসিং রুম থেকে বের করে দিলেন। বলে, নেই, যাও, তুমি বেরোয় যাও, বেরোয় যাও, তোমার খেলতে হবে না। বুঝেন, মানে একটা এই তরুণ যে রিজার্ভ দলে এরকম সুন্দর খেলতেছে, সে তো স্বপ্ন নিয়ে খেলতেছে যে আমি তাহলে মূল একাদশে যাব। বাবা কোচ কিনা এটা তো ম্যাটার করে না, তার ফুটবলিং সেন্স, তার বোধবাসী, ৪৭টা গোল করা, সে অন্তত ফার্স্ট ইলেভেনে একটা ম্যাচ আশা করতে পারত। ম্যাচ বাদ দেন, তার ড্রেসিং রুম থেকে ঘাড় ধরে বের করে দেওয়ার মতো বের করে দিল ক্লাব প্রেসিডেন্ট। কিছুদিন পরে তার বাবারেও বের করে দিল। এরপরে তার বাবা একটা ছোট ক্লাবে গেলেন, কিছুদিন মরিনহো বাবার সঙ্গে ওই ক্লাবে খেললো। কিন্তু সে বুঝলো যে আসলে ফুটবল দিয়ে আমি পৃথিবী জয় করতে পারবো না। দেখেন, এই লোক তো জন্মাইছে পৃথিবী জয় করার জন্য, মেডিওকর একটা খেলোয়াড় হিসাবে জীবন কাটানোর জন্য সে আসে নাই। ফলে সে আসলে বুঝতে পারছে যে ফুটবলটা ঠিক তার না, ফুটবল দিয়ে সে বিশ্বজয় করতে পারবে না। কিছুদিন পরে তার বাবাকে রিওএফ কিন্তু আবার ডাকলো। ততদিনে রিওয়েবের ওই প্রেসিডেন্ট আর নাই, রিওয়েবের বোর্ড চেঞ্জ হয়ে গেছে। তারা সরি টরি বলে ফেলিক্স মরিনোকে ডাকছে। ফেলিক্স বললেন, চলো যাই আবার। মরিনো বলল, না, আমি আর যাব না। ওই আবার নেপোটিজমের কথা উঠবে, আজকে উঠতেছে না, কালকে উঠবে, এর মধ্যে আমি আর যাব না। এরপরে সে থার্ড ডিভিশন, ফোর্থ ডিভিশনের কয়েকটা ছোটখাটো ক্লাবে ১-২ সিজন খেললো। বয়স ২৪ হতে না হতেই খেলা ছেড়ে দিল। না, ফুটবল খেলবো না। তাহলে কি ফুটবল ছেড়ে দিব? না, সে বুঝছে ফুটবলে আমার লাইফ, আমাকে ফুটবল দিয়ে বিশ্বজয় করতে হবে, কিন্তু সেটা মাঠে খেলেন না। ইনফ্যাক্ট তার ইচ্ছা ছিল, তার ওই সময়ের যে স্বপ্নটা, সেটা ছিল সে ফুটবলের থিওরিটিক্যাল শিক্ষক হবে, এবং সেভাবেই যাত্রা শুরু করছিল। ওই সময় কিন্তু তার পড়াশোনা শেষ হয়নি, তার মা তাকে হচ্ছে বিজনেস স্কুলে ভর্তি করলেন এমবিএ করার জন্য, বা কোনো একটা ডিগ্রি করার জন্য। না, এমবিএ করার জন্য না, কারণ সে তো তখন স্কুলই পাশ করে নাই, স্কুল ড্রপ আউট ছিল। কিন্তু সে বিজনেস স্কুলে গিয়ে একটা মাত্র ক্লাস করছিল। প্রথম দিন ফার্স্ট ক্লাস করেই যখন ওইসব জটিল কথাবার্তা শুনছে, সে বেরোয় চলে আসছে, সে আর ক্লাস করতে যায় নাই। সে কি করছে, স্থানীয় একটা স্পোর্টস ইনস্টিটিউটে ফিজিক্যাল এডুকেশনে ভর্তি হয়েছে, এবং ফিজিক্যাল এডুকেশনে পাশও করছে। পাশ করার পরে সে কিন্তু তার লাইফটারে ওইভাবে গোছানোর চেষ্টা করতেছে। থিওরিটিক্যালি সে স্পোর্টসটা বোঝার চেষ্টা করতেছে, ফুটবল বোঝার চেষ্টা করতেছে। সে থিওরিটিক্যাল একটা পণ্ডিতে পরিণত হবে, এই হচ্ছে তার জীবনের লক্ষ্য। সে অনফিল্ড কোচ হবে, এটা সম্ভবত খুব বেশি সিরিয়াসলি ভাবতেছে না, যদিও কোচিং কোর্স কিন্তু সে করতেছে। স্কটিশ এবং ইংলিশ বিভিন্ন
ফেডারেশনের আয়োজিত বিভিন্ন লেভেল কোর্স অমুক তমুক এগুলো করতেছে মূলত নিজেকে থিওরিটিক্যালি শক্তিশালী করার জন্য। কিন্তু সেই থিওরিটা অ্যাপ্লাই করবে কোথায়? সে তখন হচ্ছে ওই যে ফিজিক্যাল ইনস্টিটিউট থেকে পাশ করার পরে একটা স্কুলে পড়ায়। একটা স্কুলে পড়ায় না, দুটো স্কুলে পড়ায় ইনফ্যাক্ট। একটা প্রতিবন্ধী বাচ্চাদের একটা স্কুলে পড়ায়, সেখানে শারীরিক শিক্ষক তাদেরকে ওই নানা রকম এক্সারসাইজ করায়, তাদেরকে শারীরিকভাবে সুস্থ রাখা, বাচ্চাদের সামলানো, এই ধৈর্য ব্যাপারটা আপনার কাছে মনে হয় না যে মরিনহো খুব অধৈর্য, খুব অস্থির? এর মতো ধৈর্যশীল মানুষ আপনি ফুটবল দুনিয়ায় দ্বিতীয়টা পাবেন না। একদিকে সকালবেলায় ওই প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলটাতে কাজ করতেছে, স্পেশাল বাচ্চাদের, তাদের শারীরিক শিক্ষা দিচ্ছেন। আবার দুপুরবেলায় হচ্ছে একটা স্বাভাবিক বাচ্চাদের স্কুলে ফিজিক্যাল এডুকেশনের ক্লাস নিচ্ছে একটা। বিকেলবেলা হলে বাচ্চাদের সঙ্গে বিভিন্ন মাঠে গিয়ে কোচিং করাচ্ছে ছোট, ছোট দলে। মানে কোনো স্বীকৃত দলে না। এটা হচ্ছে নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখা, থিওরিটা ঠিক শিখতেছে কিনা। এই সময় একটা ঘটনা ঘটল। সেটা হচ্ছে স্পোর্টিং এসপি, মানে যেটাকে আমরা স্পোর্টিং লিসবন বলে চিনি। স্পোর্টিং লিসবন কোচ করে আনলো স্যার ববি রবসনকে ইংল্যান্ড থেকে। এখন মুশকিল হচ্ছে ওই যে আপনি তো জানেন ওই পর্তুগাল থেকে শুরু করে একদম লাতিনের প্রান্ত পর্যন্ত। পর্তুগাল ইউরোপের অংশ, কিন্তু স্বভাব চরিত্রে তো লাতিন আমেরিকার মতো। পর্তুগিজ ভাষা ছাড়া তেমন কেউ কিছু বোঝে না। ফলে স্পোর্টিং লিসবনের খেলোয়াড়রা স্যার ববি রবসনের সঙ্গে কমিউনিকেট করতে পারবে না, এটা কর্তৃপক্ষ আগেই বুঝে ফেলছে। তাহলে কি করতে হবে? ববি রবসন বললেন যে আমাকে একটা পর্তুগিজ ছেলে দাও, যে ছেলেটা ইংরেজিও পারে, একটু ফুটবল জ্ঞান থাকলে ভালো হয়, যে আমি যেসব টার্ম বলবো ওটা যাতে বুঝতে পারে। তারা একটা বিজ্ঞপ্তি দিল। বিজ্ঞপ্তি দিলে সেখানে বেশ কিছু ইয়াং কোচ তারা অ্যাপ্লাই করলো দোভাষী হিসাবে। তার মধ্যে আমাদের হোসে মরিনহো একজন। হোসে মরিনহো একটা প্রেজেন্টেশন নিয়ে হাজির হলেন, কাগজে কলমে কিছু জিনিসপত্র লিখে নিয়ে হাজির হলেন, এবং সেখানে ওই তখন তো আর আজকের মতো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ নেই। ওই বোর্ডে এঁকে এঁকে বুঝালেন যে তিনি কি করতে পারেন। দোভাষীর ব্যাপারটা ববি রবসন শুরুতেই বললেন যে বাবা তোমার পর্তুগিজ এবং ইংলিশে জ্ঞান আছে এনাফ, কিন্তু ফুটবল জ্ঞানটা দেখে ববি রবসন চমকে গেলেন। বললেন যে তুমি তো ফুটবলেরই লোক, তুমি ফুটবলে তো ভালো বোঝো, তুমি অবশ্যই জয়েন করবা। সেই ববি রবসনের সঙ্গে তার যাত্রা শুরু হলো। কিন্তু কাজটা কিন্তু ওই দোভাষীর। আসলে ফুটবলে খুব বেশি কিছু করার সুযোগ নাই তার। ববি রবসনের দোভাষী হিসাবে স্পোর্টিং লিসবনে প্রথম সিজনটা ভালোই করলেন। পরের সিজনে পোর্তোতে নিয়োগ পেয়ে গেলেন ববি রবসন। পোর্তোতে চলে গেলেন। পোর্তোতেও ববি রবসন তাকে নিয়ে গেলেন। যেহেতু ওখানেও পর্তুগিজ ভাষাভাষী লাগবে। ততদিনে ববি রবসন একটু, একটু আস্থা পাচ্ছেন এই ছেলেটার উপরে। তখন কিন্তু বয়স ৩০ হয় নাই মরিনহোর। আস্থা পাচ্ছেন এই অর্থে ববি রবসন ছিলেন প্রচন্ড অ্যাটাকিং কোচ, প্রচন্ড অ্যাটাকিং কোচ। আপনারা যারা ববি রবসনের কথা মনে করতে পারেন, ববি রবসন ভয়ানক অ্যাটাকিং কোচ ছিলেন। কিন্তু মরিনহো আবার ডিফেন্সিভ ফুটবলের খুব ভক্ত, এবং সে ইতালিয়ান ফুটবল, কাতানোচিও এগুলো নিয়ে প্রচুর পড়াশোনা করছে। ফলে তার ওই সময় থেকে পরে যেটা আপনারা দেখছেন, ওই ডিফেন্সিভ ব্যাপার-স্যাপারে খুব আগ্রহ, এবং সে ববি রবসনকে ডিফেন্স শক্ত করা নিয়ে বিভিন্ন ছোট, ছোট আইডিয়া দিত, যেগুলো ববি রবসনের খুব ভাল লাগতো। ববি রবসন বলতেন, "হ্যাঁ, এই কাজটা তো করা যায় হোসে।" ববি রবসন এই জিনিসটাকে খুব নোটিফাই করলেন যে এই ছেলেটা আসলে ফুটবলটা খুব ভালো বোঝে, বিশেষ করে ডিফেন্স ব্যাপারটা ও আমার বুঝাইতে পারে। ফলে ববি রবসনকে যখন বার্সেলোনা ডাকলো, উনি তখন বললেন যে চলো হোসে বার্সেলোনায় যাই। ততদিনে কিন্তু তার দোভাষী ক্যারেক্টারটা আর খুব একটা ববি রবসনের দরকার নাই। কারণ যাচ্ছেন কাতালোনিয়ায়। কাতালোনিয়াতে হয় স্প্যানিশ নতুবা কাতালোনিয়ান, এই দুটো ভাষার একটা দরকার। পর্তুগিজের তো ওই জায়গায় খুব একটা দরকার নাই। যদিও ওখানে তখন ফেনোমেনন রোনালদো বার্সেলোনায় খেলেন। ওইটুকুর জন্য নিশ্চয়ই হোসে মরিনহোরে ক্যারি করেন নাই রবসন। রবসন ততদিনে বুঝে ফেলছেন যে জিনিসটা আছে। এই ছেলেটার মধ্যে জিনিস আছে। ওর ভেতর থেকে ফুটবলটাই বের করতে হবে। এবং ববি রবসন ওখানে যে একটা সিজন কাটালেন, খুব ভালো কিছু করছিল তা না বার্সেলোনা। কিন্তু ততদিনে মরিনহো ফুটবলের লোক হয়ে গেছে। মানে এমনিতে আমরা ফুটবল কোচ বলতে যেটা বুঝি যে মোটামুটি একটু ভালো ফুটবলার, রিটায়ার করার পরে কোচ হবে। এই তো ট্র্যাডিশনটা। কিন্তু মরিনহো সে জায়গায় তো আউটসাইডার। সে একসময় ফুটবল খেলছে, তার বাবার সঙ্গে স্কাউটিং করছে, তার বাবা কোচ ছিলেন। এগুলো না পৃথিবী দেখবে না। এই পৃথিবী দেখবে যে একটা দোভাষী, দোভাষী ট্রান্সলেটর তারে কোচ বানানো যায় নাকি? কিন্তু রবসন এই ঝুঁকিটা নিলেন। রবসন তাকে সহকারী কোচই করলেন বার্সেলোনায়, এবং তার যে পারফরমেন্স ওই সময়, তখন বার্সেলোনার খেলোয়াড় কারা বলেন তো?
সামনে ফেনোমেনন রোনালদো, মাঝ মাঠে পেপ গার্দিওলা। এবং পেপ গার্দিওলা আর মরিনহোর বয়স খুব কাছাকাছি। খুব ভালো বন্ধু হয়ে গেল দুজন। খুব ভালো বন্ধু হলো। এবং আপনি দেখবেন এরকম কিছু ছবি এখনো পাওয়া যায় যে ক্যাপ্টেন পেপ গার্দিওলা আর সহকারী কোচ মরিনহো দুজন মাঠের পাশে বসে গল্প করতেছে। অথচ পরবর্তীকালে পৃথিবীর সবচেয়ে বড় দুই শত্রুতে পরিণত হলো দুজন। ওই সময়টায় ববি রবসনই তাকে মূলত সহকারী কোচ করলেন, কিন্তু মূল ব্রেকটা দিলেন হচ্ছে লুই ফান গাল। যদিও আমি বলি এটা ছিল বার্সেলোনার অন্ধকার অধ্যায়। আমার কাছে পার্সোনালি যদি শুনতে চান তাহলে আমি বলবো যে বার্সেলোনার ইতিহাসে এত খারাপ সময় আর আসে নাই। কারণ ববি রবসন আর মরিনহো এই জুটি আমি মানতে রাজি আছি। রবসন অ্যাটাক করবেন, মরিনহো একটু ডিফেন্সিভ খেলবে, ডিফেন্সটা শক্ত করবে। কিন্তু ফানগাল নিজেও নেগেটিভ কোচ, যেটার প্রভাব পড়ছে আমার খুব প্রিয় খেলোয়াড়, বলা যায় যে আমার আইডল, আমার হুয়ান রোমান রিকলমে আসলে এটা সাফার করছেন। সেটা বিস্তারিত গল্প তো আমি বলছি যে এত বেশি নেগেটিভ ফুটবল ওই সময় ফানগাল আর মরিনহো খেলাইছে, যেটার ফলে আসলে ওই সময় ক্রিয়েটিভ খেলোয়াড়রা খুব একটা ঠাঁই পায় নাই। ইভেন ওই সময় পেপ গার্দিওলা নিজেও বেশ ক্রাইসিসে পড়ছিল। যাই হোক, এসব আমার পছন্দ অপছন্দে কিছু যায় আসবে না। ফানগাল একটা মহান কাজ করলেন। ওই অধ্যায়টাকে আপনি বার্সেলোনা ভক্ত হিসাবে খারাপ বলতে পারেন। সেটা হচ্ছে কৌশলগত কারণে, সৌন্দর্যের কারণে। কিন্তু সাফল্য আসে নাই তা তো না। ওই সময় তারা কোপা দেল রে জিতছে, স্প্যানিশ সুপার কাপ জিতছে। সবচেয়ে বড় কথা, ফানগাল আসলে পৃথিবীকে একজন নতুন কোচ উপহার দিলেন। আপনি বলতে পারেন যে না, ববি রবসনই তো তাকে সহকারী কোচ করছে। না, ফানগাল তারে কোচ করছে। কিরকম? এটা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। আপনি ফুটবল হিস্ট্রিতে এই জিনিসটা পাবেন না। ফানগাল মরিনহোর যেভাবে কোচ বানাইছেন, সেটা হচ্ছে ফানগালও খুব মুগ্ধ হয়ে গেছেন। রবসন যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে বার্সেলোনা কর্তৃপক্ষ মরিনহোরে বলল যে তুমি বাবা থেকে যাও, তোমার দরকার আছে। এবং ফানগালের এসে তাকে পছন্দ হলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে শুধু পছন্দ হলো না, ফানগাল তাকে বললেন যে রিজার্ভ টিমে কোচিং তুমি করবা। মানে একদম ডাইরেক্ট কোচিং এর দায়িত্ব দিলেন। এখানেই থামলেন না। সিজনের শেষ দিকে এসে কাতালোনিয়া কাপ হতো তখন। আপনাদের মনে আছে কিনা? কাতালোনিয়া কাপে ইয়ে করলেন, ফানগাল বললেন যে না, এই কাতালোনিয়া কাপে বার্সেলোনার কোচিং করাবে হচ্ছে হোসে মরিনহো নিজেই। সত্যি সত্যি মরিনহোকে হেড কোচ ঘোষণা করা হলো। সেটা ঘোষণা করলেন ফানগাল নিজে। ডেপুটি কোচের নাম জানেন? ডেপুটি কোচ লুই ফানগাল। আসলেই সহকারী কোচ হিসেবে লুই ফানগাল ডাগআউটে বসে থাকতেন, টিম চালাতেন কাতালোনিয়া কাপে হোসে মরিনহো। এবং সেখানে বার্সেলোনা চ্যাম্পিয়ন হয়েছিল ওই কাতালোনিয়া কাপে। আপনি যদি টেকনিক্যালি দেখেন তাহলে কিন্তু আসলে মরিনহোর প্রথম কোচিং জীবন শুরু হয়েছে বার্সেলোনায়। মানে হেড কোচ অধ্যায়ই বার্সেলোনায় শুরু হয়েছে একেবারে অন পেপার যদি দেখেন। না, আসলে তার কোচিং অধ্যায়টা আবার সে পর্তুগালেই হয়েছে। এবং পর্তুগালের শুরুটা হলো কিন্তু খুব বড় ক্লাবে, এই বেনফিকায়। যে বেনফিকার হয়ে গত পরশুদিন রিয়াল মাদ্রিদকে হারালেন, এই বেনফিকায় শুরু হয়েছিল। কিন্তু বেনফিকার সঙ্গে শুরুতেই গোলমাল লেগে গেল। মরিনহো হেড কোচ হওয়ার পরে গোলমাল, মরিনহো খেপামি, খোঁচাখুচি, এগুলো তো মরিনহোর সমর্থক। মরিনহো কোথাও দাঁড়ানো মানেই উল্টোপাল্টা কথা। মরিনহো কোথাও দাঁড়ানো মানেই কর্তৃপক্ষের সঙ্গে গন্ডগোল, কোনো খেলোয়াড়ের সঙ্গে গন্ডগোল। খেলোয়াড়ের সঙ্গে গন্ডগোল খুব কম, খেলোয়াড়দের মধ্যে কিন্তু সে মারাত্মক জনপ্রিয়। আর না হলে উল্টোপাল্টা কথা। এই সব মিলায় বেনফিকা কর্তৃপক্ষের সঙ্গে মুহূর্তের মধ্যে লেগে গেল, কন্ট্রাক্ট বাড়ানো নিয়ে চাকরি ছেড়ে দিল। চাকরি ছেড়ে ছোট ছোট দুটো ক্লাবে কাজ করলো। দুটো ক্লাবকেই মোটামুটি তাদের হিস্ট্রির সবচেয়ে ভালো রেজাল্ট এনে দিল। একটার নাম মনে আছে উনাউদের লেরিয়া, আরেকটা কি যেন ক্লাব, দুটোরই মানে পর্তুগিজ লিগে তারা তৃতীয় চতুর্থ যে হয়েছে, এটা তাদের ইতিহাসে আগেও কোনোদিন হয়নি, পরেও হয় নাই। এই সাফল্যটা আবার দৃষ্টি কাড়লো হচ্ছে পোর্তোর। পোর্তো বলল ঠিক আছে, আমাদের নতুন হেড কোচ হচ্ছে হোসে মরিনহো। এই আসলে মরিনহোর বিশ্বজয় শুরু। এই পরের গল্পটা কি আমার খুব একটা বলতে হবে? এর পরের গল্পটা তো আপনাদের সবার মুখস্থ থাকার কথা, যে আসলে হোসে মরিনহো এরপর থেকে সেই বেনফিকা থেকে রিয়াল মাদ্রিদ পর্যন্ত কি কি করছেন। বলেন কি কি করে নাই, কিছু করতে বাদ দেয় নাই। পোর্তোর মতো টিম নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। কি বিস্ময়কর, কি বিস্ময়কর। সেই যে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারায় টাচ লাইন ধরে পাগলের মতো দৌড়াচ্ছে, পেছনে ওভারকোট উঠতেছে। এটা মনে হয় পৃথিবীতে কোচদের মধ্যে দেখা আমার সবচেয়ে আবেগী দৃশ্য।
সবচেয়ে আবেগী দৃশ্য। আরেকটা দৌড়ের কথা বলতেছি, তারই আরেকটা দৌড় আছে, সেটা আরো একটু পরে। যখন সে পোর্তোর হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, এমনিতে পোর্তোর হয়ে পর্তুগিজ সমস্ত ট্রফি জেতা হয়ে গেল। চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, ততদিনে কিন্তু তখন তার বয়স 40-এর কাছাকাছি। 40 কি পুরো হয়েছে ঠিক মনে পড়তেছে না। ওই সময় কিন্তু ইউরোপে হটকেক হয়ে গেল। যে পোর্তোর মতো দলরে নিয়ে একটা আননোন ছেলে, সে ছেলেই। এখন আপনি অনেক 37-38 বছর বয়সী কোচ বাজারে দেখেন। কিন্তু সে সময় কিন্তু 45-46 এর নিচে হেড কোচ হওয়া খুব কঠিন ছিল। ইনফ্যাক্ট হেড কোচ হবেন 50 বছর বয়সী, অন্তত বড় ইউরোপিয়ান ক্লাবের। কিন্তু না, ওই ফেনোমেনাটা ভেঙে দিলেন মরিনহো। ভেঙে দেওয়ার পরে একদম খোদ চেলসি রোমান আব্রামোভিচ ডেকে ফেলল যে আমি দল নতুন করে করব, করে এক মরিনহোর হাতে তুলে দিব। এরপরে চেলসিতে যোগ দেওয়ার পরে যা করলেন, সবকিছু জিতছেন। তার চেয়ে বড় কথা, আসলে মরিনহো ফুটবলের একটা জামানা বদলায় দিছিলেন। বলা যায় ফুটবলের একটা জামানা ফিরে আনছিলেন। মানে যেটাকে লোকেরা নিন্দা করে বাস পার্কিং বলে, এটা আপনি বলতে পারেন যে কাতানোচ্চির প্রত্যাবর্তন হয়েছিল মরিনহোর হাতে। যেভাবেই দেখেন না কেন, আপনি সমালোচনা হাজারটা করতে পারেন যে মরিনহোর ফুটবল এন্টি ফুটবল ছিল, নেগেটিভ ফুটবল ছিল, নোংরা ফুটবল ছিল, অনেক কিছু বলতে পারেন। মরিনহোর ওই ফুটবল দিয়ে মরিনহো তখন পৃথিবীতে অনেকগুলো বিউটিফুল ফুটবল চলতেছে, বিশেষত বার্সেলোনায়। বার্সেলোনায় যে অ্যাটাকিং সব ফুটবল খেলতেছে, সব তো থামায় দিছিল কার্যত ওই ফুটবল দিয়ে। দেখেন চেলসিতে তার খেলার স্টাইলটা কি ছিল, মানে আপনার চেলসির ওরকম ভয়াবহ একটা ডিফেন্সের সঙ্গে ল্যাম্পার্ডরা পর্যন্ত গিয়ে মিডফিল্ডে ছেড়ে ডিফেন্স করতেছে। শুধু ওই সামনে দ্রগবা দ্রগবা একটা ভয়াবহ স্পিডে যাচ্ছে, ল্যাম্পার্ডের ঘোস্ট অবতার মাঝে মাঝে বক্সে ঢুকতেছে, এই দিয়ে সে বিশ্ব জয় করে ফেলতেছে। এই মরিনহো ফিরে আনলো সেই ডিফেন্সিভ ফুটবল। এটার ভয়াবহ রূপ আমরা দেখলাম অ্যাকচুয়ালি ইন্টার মিলানে। ইন্টার মিলানে যাওয়াটা মরিনহোর জন্য খুব দরকার ছিল। মানে ইন্টার মিলানে মরিনহো যে ফুটবলটাকে পৃথিবীতে ফিরায় আনলেন, আমি এই ফুটবলের কিন্তু ঘোরতর নিন্দকদের যদি আপনি লিস্ট করেন তাহলে আমি শুরুর দিকে থাকবো। মরিনহোর ফুটবলের রিয়াল মাদ্রিদে আসার আগ পর্যন্ত আমি রীতিমতো ঘৃণা করতাম মরিনহোর ফুটবলে, এবং তার কথাবার্তা নিয়ে শেষ দিকে বলতেছে সবকিছু মিলায় মরিনহোরে আমি 2020 সালের আগ পর্যন্ত খুবই অপছন্দ করতাম। ইভেন রিয়াল চ্যাপ্টারেও তার আমি পছন্দ করি নাই। ফুটবল নিয়ে তো পছন্দ করার কিছু নাই, কিন্তু আমার মনে হয় নিয়তির কারণেই তার ইতালিতে যাওয়া দরকার ছিল, ইন্টার মিলানে যাওয়া দরকার ছিল। কারণ কি, সে যে ফুটবলটা খেলতো এটা হচ্ছে এককালের ইতালিয়ান ফুটবল, সে কাতানোচ্চিও। সেটার একটা চূড়ান্ত রূপ দেখালো সে, মানে বাস পার্কিং এর চরমতম রূপ। সেটা হচ্ছে ইন্টার মিলানকে নিয়ে সে জিতলো সব, স্কুডিট্টো জিতলো, ট্রেবল ছাড়া স্কুডিট্টো জিতলো। এবং সেটা জিতলো কিভাবে দেখেন, ডিফেন্স লাইনে 5টা ডিফেন্ডার, মাইকন, লুসিও, ওয়াল্টার স্যামুয়েলস, আরেকটা কে ছিল ডিফেন্স লাইনে, আপনি বলতেছেন জানেত্তির নাম, কেন বলতেছি না, জানেত্তিরে সে মিডফিল্ডে খেলাচ্ছে, তার উপরে খেলতেছে ক্যাম্বিয়াসো। মানে দেখেন মিডফিল্ড পর্যন্ত কোনো অ্যাটাকার নাই, কোনো ক্রিয়েটিভ খেলোয়াড় নাই। 5 আর 2 7জন খেলোয়াড় হচ্ছে সলিড ডিফেন্সিভ খেলোয়াড়, এর ভিতরে 6জন ডিফেন্ডার, একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, সামনে শুধু 2টা স্ট্রাইকার, দিয়েগো মিলিতো আর স্যামুয়েল এতো। এই দিয়ে সে কার্যত বিশ্বজয় করে ফেললো, কার্যত কি বিশ্বজয়িত করলো, চ্যাম্পিয়ন্স লিগ জিতলো, কি জিতলো না। সবচেয়ে বড় কথা হচ্ছে যেভাবে সে বার্সেলোনারে আটকালো, মেসিরে আটকালো। তখনকার সময় 2010 মেসিরে আটকানো আপনি কল্পনা করতে পারেন? আজকের দিনে বসে এটা ভাবতেও পারবেন না। 2010 মেসিরে আটকানোর কথা ফ্যাবিও ক্যানাভারো, মালদিনিরাও কল্পনা করতে পারতেন না। সেই জিনিসটা মরিনহো করছেন। হ্যাঁ, অবশ্যই কৃতিত্বটা হ্যাভিয়ার জানেত্তির, কারণ বার্সেলোনার সঙ্গে ম্যাচটা যখন হয়েছে মেসিরে মার্ক করার দায়িত্ব ছিল জানেত্তিরই, মেসির ক্যাপ্টেন এক সময়ের। কিন্তু কৌশলটা মরিনহোর। সেই কৌশলটা কি? সেই কৌশলটা হচ্ছে ওদের বল প্লেয়িং করতে দেবো। দেখেন যখন নো ক্যাম্পে ম্যাচটা হারলো, হারার পরেও তো অ্যাগ্রিগেশনে পরের রাউন্ডে চলে গেল ইন্টার মিলান। ওই যে ম্যাচটা, ওই ম্যাচটায় মাত্র 19% বল পজিশন ছিল ইন্টার মিলানের। ওই ডিফেন্সে 7জন মিলে এমন একটা অবস্থা করে রাখছে যে বক্সের আশেপাশে বার্সেলোনা পাগলের মতো পাস করতেছে, কোনো পাসের কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছে না, কোনো পাসের কোনো লক্ষ্য খুঁজে পাচ্ছে না, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। এবং ওই দিন
আমি মনে করতে পারি স্যামুয়েল এত পর্যন্ত মনে হচ্ছিল ডিফেন্স করতেছে, সে আসে দানি আলভেজকে ঠেকাচ্ছে। দানি আলভেজ যে এক পাশ থেকে অ্যাটাক করবে, বক্সের মধ্যে বল ফেলবে যেটা দিয়ে একটা গোল বেরোতে পারে, উপায় নাই। দানি আলভেজে ঠেকাচ্ছিল স্যামুয়েল তো ওই দিন ডিফেন্ডার। ইভেন দিয়েগো মেলিতোরেও আমি দেখছি ওই দিন ডিফেন্স করতেছে, মাঝমাঠের একটু নিচে ডিফেন্স করতেছে। এরকম ভয়াবহ অবস্থা, এবং সে ফুটবল দিয়ে তো সে বিশ্ব জিতলো। এখন আপনি যত ঘৃণাই করেন না কেন, যে ফুটবল দিয়ে জেতা যায় সেই ফুটবলকে তো আপনার সেলুট জানাতে হবে। ঘৃণা করতে পারেন কিন্তু রেসপেক্ট করতে হবে, যে কথাটা সারা জীবন পরে মরিনো বারবার বলছেন যে প্লিজ শো সাম রেসপেক্ট, প্লিজ শো সাম রেসপেক্ট। ইন্টার মিলান পর্বটা ছিল মরিনহো ইজমের সর্বোচ্চ রূপ। মরিনহো কি করতে পারেন তার সর্বোচ্চ রূপটা ইন্টার মিলানে দেখাইছেন। যদিও রিয়াল মাদ্রিদে এসে একটা ভুবনজয়ী টিম পাইছেন, ওই ওজিল, ডি মারিয়া, রোনালদো এদের নিয়ে যা করছেন, মানে দেখেন এই লোকটা আবার যদি ওই রকম টিম করে, ওরকম টিম করতে চায়, তাহলে যে কি পরিমাণে সে আবার আক্রমণাত্মক ফুটবল, মানে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে পারে, সেটাও কিন্তু সে রিয়াল মাদ্রিদ দেখাইছে। হ্যাঁ, রিয়াল মাদ্রিদ দিয়ে সে বার্সেলোনা কপি করতে যায় নাই, ওখানে সে কাউন্টার অ্যাটাকই করছে, ডিফেন্স শক্ত রেখে কাউন্টার অ্যাটাকই করছে। সে কাউন্টার অ্যাটাকটা কে করছে? রোনালদোরে সে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার বানায় ফেলছে, উইং থেকে টেনে এনে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার। এবার অজিল আর হচ্ছে ডি মারিয়া হচ্ছে তার মূল স্পিড। এই জায়গা থেকে দেখেন সেই সিজনে সম্ভবত লা লিগার ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট বা প্রথমবারের মতো 100 পয়েন্ট, দুটো কোনো একটা রেকর্ড করলো। সবচেয়ে বেশি গোল এক সিজনে লা লিগায় কোনো একটা দলের, এই রেকর্ডটা করলো। এখন আপনি বলবেন যে মরিনো সারাটা বছর চেলসিতে প্রথম সিজনে মাত্র 15 গোল হজম করছিল বোধহয়, বিপরীতে গোলও খুব বেশি করে নাই, কিন্তু মরিনো গোল করতে পারে না, মরিনোর টিম গোল করে না। ইন্টার মিলান পর্যন্ত এই যে এই মিথরে কিন্তু সে ডিস্ট্রয় করে দিল রিয়াল মাদ্রিদে এসে সে তার আরেকটা অন্যরকম রূপ দেখালো। এমন না যে সে নিজেকে বদলায় পেপ গার্দিওলা করে ফেললো, কিন্তু সে বুঝালো যে সে চাইলে ওই কাউন্টার অ্যাটাক দিয়েই পৃথিবীর ডিস্ট্রয় করে দিতে পারে, অ্যাটাক করে ডিস্ট্রয় করে দিতে পারে। এবং এই পর্ব থেকেই তার আসলে পেপ গার্দিওলার সঙ্গে মহাকাব্যিক লড়াই শুরু হলো। ওই সময় তো প্রতি সিজনে 18 দিনের মধ্যে বোধহয় একবার 4বার পেপ আর মরিনো মুখোমুখি হয়েছিল। মানে সে যে কি ভয়ঙ্কর অবস্থা! রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা এল ক্লাসিকো গুলো তখন হচ্ছে যে কোনো বিশ্বযুদ্ধের চেয়ে বড় ব্যাপার। দুইটা দল ওই রকম ভয়াবহ তারকাখচিত দল, দুই দলের ডাগ আউটে, এক দলের ডাগ আউটে হচ্ছে পৃথিবীর অন্যতম ক্রিয়েটিভ মানুষটা, পৃথিবীর অন্যতম ক্রিয়েটিভ ফুটবলের একটা ফিলোসফার, আর এক দলের ডাগ আউটে হচ্ছে পৃথিবীর অন্যতম ডেস্ট্রয়ার কোচ। মানে এই দুটো লোক বারবার মুখোমুখি হচ্ছে, রোনালদো মেসি মুখোমুখি হচ্ছে, এটাও যেমন একটা বড় ব্যাপার। এইটার চেয়েও আমার কাছে কখনো কখনো মনে হতো পেপ বনাম হোসে যে ফাইটটা হচ্ছে। এবং কথার লড়াই বলতেছি, কথার লড়াইটা শেষ দিকে গিয়ে বলবো, মরিনোরে নিয়ে বলতে গেলে একটু বড় হবে, কথার প্রসঙ্গটা বলতেই হবে। রিয়াল মাদ্রিদ অধ্যায়টার পরেও পেপ গার্দিওলার সঙ্গে তার লড়াই চলছে, পেপ গার্দিওলার সঙ্গে নানা ফরমেশনের লড়াই চলছে। পেপ যখন বায়ার্নে গেল তখন সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মুখোমুখি হয়েছে, আবার চেলসিতে গেছে সেখানে মুখোমুখি হয়েছে, ইভেন সিটিতে পেপ আসার পরে টটেনামের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে মুখোমুখি হয়েছে। কথার লড়াই চলছে, মাঠের লড়াই চলছে। পেপরে কিন্তু সবচেয়ে বেশি ভোগাইছে সে। আপনি হয়তো পরিসংখ্যানে দেখবেন পেপের দল বেশি জিতছে মরিনোর বিপক্ষে, কিন্তু পেপরে এত বেশি কঠিন টাইম পেপ নিজেও এটা স্বীকার করেন, এত টাফ টাইম পৃথিবীতে আর কোনো কোচ উপহার দিতে পারে নাই। কিন্তু যেটা হলো, রিয়াল মাদ্রিদ ছাড়ার পরে, রিয়াল মাদ্রিদ ছাড়লো তো আজকে না, সেও 10 বছর হয়ে গেল, তারপর থেকেই কিন্তু হোসে মরিনোরে বলা হয় যে ডিক্লাইনিং। হ্যাঁ, রোমার হয়ে অভিনব সাফল্য পাচ্ছেন, চেলসির হয়ে আবার লিগ জিতছেন, মানে কখনোই সাফল্য থেকে খুব বেশি দূরে ছিলেন না, খুব দূরে ছিলেন না, কিন্তু স্পেশাল ওয়ান ব্যাপারটাও ছিল না। ফলে একটা ধারণা হচ্ছিল, বিশেষ করে একটা পর্যায়ে তো ইউরোপের টপ ফ্লাইট থেকে ছিটকেই গেলেন, ফেনারবাচেতে গিয়ে দায়িত্ব নিলেন, পরে এই বেনফিকায় চলে আসলেন। আবার একটা ধারণা হলো যে না, মরিনহোর দিন শেষ। এবং কিছু বিশ্লেষকরা তো বললেনই যে এই যে গার্দিওলা যে নতুন ফুটবল পৃথিবীতে ছড়ায় দিছে, যেটা দিয়ে ফ্লিক, ক্লপরা
পুরো পৃথিবী শাসন করতেছেন। মানে এই যে জামানা, গার্দিওলা ক্লপ ফ্লিকের জামানা, এই জামানায় আর মরিনহো চলে না। এই জামানা হচ্ছে হাই প্রেসিং, হাইল্যান্ড ডিফেন্স, এই জামানা হচ্ছে গেগেন প্রেসিং এর জামানা। এখানে বাস পার্কিং এর জায়গা কই? ফলে মরিনহো বুড়ো হয়ে গেছেন। ওই যে একেবারে শুরু করলাম কথাটা দিয়ে, যে মরিনহোর চুলদাড়ি শুধু পেকে গেছে তা না, অনেকেই ধরে নিয়েছিল যে অপ্রাসঙ্গিক হয়ে গেছেন। ফুটবলে আর এই লোকটার জায়গা নাই, সেই স্পেশাল ওয়ান আর নাই। ওই যে চেলসিতে প্রথম প্রেস কনফারেন্সে বলছিলেন, যে কারণে তার ডাকনামটা স্পেশাল ওয়ান হলো। সাংবাদিকরা জিজ্ঞেস করছিলেন যে আপনাকে বলা হয় আপনি নাকি খুব অ্যারোগ্যান্ট ওয়ান, তো সে বলছিলেন না, আপনি আমাকে বলতে পারেন স্পেশাল ওয়ান। সেখান থেকেই সে স্পেশাল ওয়ান। কিন্তু সেই স্পেশাল ওয়ানের দিনটা নেই বলেই সবাই ধরে নিছিল। আমি বলতেছি না যে মরিনহোর প্রত্যাবর্তন পুরোটা ঘটছে, মরিনহো এই বেনফিকা নিয়ে বিরাট কিছু করে ফেলবেন বলতেছি না, কিন্তু যে ফুটবলটা রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি দেখাইছেন, আমি লাইভ দেখি নাই, কিন্তু আমার দেখে মনে হয়েছে যে এই ফুটবলে সামথিং নিউ, সামথিং নিউ। এইটা মরিনহোর মধ্যে মিসিং ছিল আসলে। 2015 থেকে আপনি যদি দেখেন এই 10 বছর মরিনহো নতুন কিছু করতেছিলেন না। ওই তার ক্লাসিক বাস পার্কিং, সামনে প্রচার রাখা, রেখে কাউন্টার অ্যাটাকে ভয়াবহ স্পিডের জন্য অপেক্ষা করা। কিন্তু টিমগুলো তো ততদিনে কৌশল অনেক বদলায় ফেলছে। ফলে মরিনহো ফেল করতেছিলেন এটা সত্যি, কিন্তু পুরাই যান নাই। এটা বোঝা গেল রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটায়। দেখেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটায় মরিনহো যে কৌশলটা করছেন, এই কৌশলটা নিয়ে আমার ধারণা 2-1 দিনের মধ্যে আমরা আরো ভালো ভালো লেখা পাবো। এটাকে আপনি হয়তো হাইলাইন ব্লকিং বলতে পারেন। লো ব্লক, ওই যেটা বাস পার্কিং বলি আমরা, ওটা তো লো ব্লক, এর একটু উপরে ব্লক করলে মিড ব্লক। কিন্তু এদিন যে ম্যাচটা খেললেন, এটা তো মনে হলো যে একটা হাইলাইন ব্লক। হাইলাইন করে অফসাইড ট্র্যাপ করতেছেন, সবই ঠিক আছে, কিন্তু প্রেস করতেছে না, প্রেস করতেছে না, ওখানেই ব্লক করতেছে। মানে সে যে ওই বাস পার্কিংটা করতো, সেটা আবার নিজেদের পোস্টের সামনে না করে সেটা হাইলাইনে করতেছে, এবং সেটা সুফল কিন্তু কার্যত পাওয়া গেল। ভিনিরি একদম আটকায় রাখলো, এমবাপ্পেরেও বেশ নিষ্ক্রিয় করে রাখলো, কার্যত তো রিয়াল মাদ্রিদরে চেপেই রাখলো। ফলে এই বয়সে নতুন করে মরিনহোর প্রত্যাবর্তন হবে কিনা আমি নিশ্চিত না, কিন্তু এখনো যে এই বুড়ো মাথাটা, সেই অ্যাংরি ইয়াং লোকটা বুড়ো হয়ে গেলেও সেই মাথাটা যে নতুন কিছু দিতে পারে সেটা বোঝা গেল। এখন মরিনহোরে নিয়ে যে কথাগুলো না বললে আসলে মরিনহো কাব্য একদমই কিছুই হবে না, সেটা হচ্ছে মরিনহোর খোঁচাখুচি এবং মরিনহোর কথা। কি যে বীভৎস খোঁচাখুচি, কি যে বীভৎস খোঁচাখুচি, প্রতিটা ম্যাচ শেষে, প্রতিটা ম্যাচের আগে ভুতুড়ে সব কথাবার্তা, প্রতিপক্ষের আক্রমণ, প্রতিপক্ষর কোচের স্বভাব চরিত্র নিয়ে কথা বলা। আর্সেন ওয়েঙ্গারের বোধহয় সবচেয়ে বেশি আক্রমণ করতেন চেলসিতে থাকা অবস্থায়। ওয়েঙ্গারে একবার ভয়ার বলছিলেন, ভয়ার মানে কি একটু দেখে নিন আর ডিকশনারিতে যদি না জানেন। এমনকি প্রথম সিজনে স্যার অ্যালেক্স ফার্গুসনের মতো মহিরুও তার সম্পর্কেও বলতেছিলেন যে উনি বোধহয় আমার দেখে ভয় পান। চেলসি ছেড়ে আসার পরে রাফা বেনিতেজের ওয়াইফ কোথায় যেন বলছিল যে মরিনোর টিমটারে যে এলোমেলো করে ফেলছে, রাফা টিমটারে গোছাচ্ছে। তো উনি মিডিয়াতে বলছিলেন যে আমি ভদ্রমহিলার জন্য সহানুভূতি দেখাই, ওনার আসলে কি বলতে হবে উনি বুঝে উঠতে পারতেছেন না, ওনার মূলত উচিত হচ্ছে ওনার হাজব্যান্ডের ডায়েট নিয়ে বাবা, বাকি চিন্তাটা আমাদের উপর ছাড়া। মানে রাফা তো মোটা চোটা মানুষ ছিলেন, রাফা বেনিতেজ এই আক্রমণ প্রতি মুহূর্তে করতেছে, এবং খুবই অপ্রাসঙ্গিক সব কথাবার্তা। কখনো রেফারি নিয়ে, কখনো মাঠ নিয়ে, কখনো দর্শক নিয়ে, কখনো প্রতিপক্ষ কোচের পোশাক নিয়ে, মানে প্রেস কনফারেন্সে ভুতুড়ে সব কথাবার্তা। টিম হেরে গেলে বিশেষ করে টিম হেরে গেলে কেন করতেন মরিনহো এরকম? এই জিনিসটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছেন। এই জিনিসটা বুঝতে গেলে তার আগে আমাদের একটু 2020 সালের একটা ঘটনা দেখতে হবে। দেখেন মরিনহোরে এই যে গল্পটা, মরিনহোর যে রূপটা আমরা চোখের সামনে দেখি, এটা তো একটা অ্যারোগ্যান্ট, অমানবিক এবং আউট ফাউল কথা বলা একটা পাগলা লোক, খেপা লোক, তাই না? 2020 সালে আমি খুব বিস্ময়ের সঙ্গে দেখলাম যে তখন তো সারা পৃথিবী লকডাউনে আটকে আছে। মরিনহো একদিন হঠাৎ করে তার ছবি দেখলাম ইন্টারনেটে, সে দুহাতে কিছু খাবার ব্যাগ নিয়ে হাঁটতেছে। সেখানে ক্যাপশন লেখা হচ্ছে হোসে মরিনহো খাবার নিজে বানায়, নিজে রান্না করে। ওই তখন সে বোধহয় টটেনহামের কোচ। টটেনহাম ওই আশেপাশের যত বৃদ্ধ এবং ভবঘুরে এদের খাওয়ায় বেড়াচ্ছে। মানে লকডাউনের সময় এই অসহায় মানুষগুলোর তো খাবারের কোনো সন্ধান নাই।
আমাদের মতো দেশগুলোতে তবুও ত্রাণ বিতরণকারীরা মানুষের পাশে ছিল। ফার্স্ট ওয়ার্ল্ডে কিন্তু অবস্থাটা খুব খারাপ ছিল। সেই জায়গায় মরিনহো নিজে রান্না করে খাবার প্যাকেট করে নিয়ে এই করোনার ভয় না পেয়ে সে রাস্তায় রাস্তায় লোকেদের খাওয়ায় বেড়াচ্ছে। আমি তখন প্রথমবারের মতো ফিল করলাম এই যে লোকটারে দেখি এই লোকটা আসলে অভিনয় করে। এই যে প্রেস কনফারেন্সে ডাগ আউটে কখনো টিটোর চোখে খোঁচা মারতেছে, টিটো ভিলানোভা টিটো ভিলানোভা যখন পেপ গার্দিওলার সহকারী ছিলেন, কখনো এর সঙ্গে মারামারি, ওর সঙ্গে হাতাহাতি, এই সব কিছু আসলে অভিনয়। সে আসলে একটা স্টেজ পারফর্মার। সেই কাজগুলো করতো আসলে তার খেলোয়াড়দের ডিফেন্ড করার জন্য, তার খেলোয়াড়দের রক্ষা করার জন্য। দেখবেন মরিনহোর যত উল্টোপাল্টা কাজ বেশিরভাগই হচ্ছে হেরে যাওয়া ম্যাচের পরে। হ্যাঁ, জিতে যাওয়া ম্যাচের পরেও প্রচণ্ড আত্মগৌরব প্রদর্শন, অমুক তমুক এগুলো ছিল। কিন্তু হেরে যাওয়া ম্যাচের পরে সে এমন কিছু একটা করতো যাতে খেলোয়াড়রা আলোচনায় না আসে। খেলোয়াড়দের উপরে যাতে কোনো সমালোচনা না যায়। এই জিনিসটা আপনি বুঝবেন তার আন্ডারে যখন যারা খেলছে সেই দ্রগবা থেকে শুরু করে যেকোনো খেলোয়াড় এত পর্যন্ত বলে যে, "আমাকে যদি হোসে এখনো বলে আমি মরে যাব। সে আমারে বললেই আমি মরে যাব।" মানে এতটা ওবিডিয়েন্ট, এতটা ভালোবাসে সবাই তাকে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে সে খেলোয়াড়দের জীবন দিয়ে রক্ষা করে গেছে সবসময়। হ্যাঁ, শেষ দিকে ধরেন রোমার কোচ যখন হইছে বা চেলসির কোচ যখন আবার হলো, তখন আসলেই কিছু ব্যাপার আমার কাছে খ্যাপামি মনে হতো। বিশেষ করে বারবার ওই যে, "আমি ৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতছি, আমি ৩ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতছি।" এই জিনিসটা বারবার বলা, রেসপেক্ট চাওয়া, এই জিনিসগুলো যেটা হয় যে সম্রাট যখন তার সিংহাসন হারায়, তখন সে একটু খ্যাপা হয়ে যায়। এই টাইমটা হয়তো সে আসলেই একটু খ্যাপা হইছে। কিন্তু আপনি ২০২০ পর্যন্ত বা সফল মরিনহোর টাইমটা যদি দেখেন, সে আসলে তার খেলোয়াড়দের রক্ষা করার জন্য একটা অভিনয় করত। ওই যে গালাগালি, দলাদলি, ওই যে খোঁচাখুচি, এই সব কিছু ছিল তার একটা কৌশলের অংশ। আসলে ভেতরে, ভেতরে প্রচন্ড একটা মানবিক মানুষ, প্রচন্ড একটা মানবিক মানুষ। সেই জিনিসটা আমরা টের পাই যখন টিটো ভিলানোভা মারা যায়। টিটো ভিলানোভা যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়, তখন সে ১ম বারের মতো বলে যে, "টিটোর সঙ্গে আমার টিটোকে সরি বলা হলো না। আমি তো মানুষটা এমন না যে টিটোর সঙ্গে যা করছিলাম, ওই যে চোখে খোঁচা দেওয়াটা, ওইটাই আমার প্রকৃত চেহারা না। আমার তো ওকে সরি বলা উচিত ছিল। ওর সঙ্গে মিলে যাওয়া উচিত ছিল। ওকে অন্তত মনের কথাটা জানানো উচিত ছিল যে আমি ওকে কতটা ভালোবাসতাম।" এইটাই আমার জীবনের দুঃখ যে টিটোকে মনের কথাটা বলা হলো না। এই হচ্ছে হোসে মরিনহো। যে মরিনহোকে আমরা চিনি, যে মরিনহোকে আমরা দেখি, এই মরিনহো, মরিনহো না। এর ভেতরে একটা দারুণ মানবিক মানুষ আছে। সেই মানবিক মানুষটার জন্য ভালোবাসা এবং প্রাণপণে প্রার্থনা করি এবার বেনফিকা কিছু একটা করে দেখাক। পোর্তোর মতো একবার ইউরোপ জিতে দেখাক, আরেকবার হয়ে যাক, আরেকবার বিশ্বজয়টা হয়ে যাক, তাহলে স্পেশাল ওয়ানের সত্যিকারের প্রত্যাবর্তন হবে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।